আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোকাস মিডিয়া এজেন্সি প্রযোজিত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ পাক্ষিক অনুষ্ঠানে আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ইসলামী বীমায় হাইব্রিড মডেল অনুমোদন ও বাস্তবায়ন। প্রিয় দর্শক, লাইফ ও নন লাইফ খাতে 37টি কোম্পানি সম্পূর্ণ এবং উইন্ডো আকারে ইসলামী বীমা ব্যবসা করে আসছে। 2000 সালে অনুমোদন দিলেও আজ পর্যন্ত ইসলামী বীমার উপযোগী কোনো আইন বা প্রবিধান তৈরি করা হয়নি। 2024 সালে আইডিআরএ ইসলামী বীমার উপযোগী প্রবিধান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। ইসলামী বীমা ব্যবসার সাথে জড়িত সকল পক্ষের সাথে আনুষ্ঠানিক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে ইসলামী বীমার উপযোগী প্রবিধানের খসড়া অর্থ মন্ত্রণালয়ে জমা করা হয়েছে। ইসলামী বীমার মডেলসমূহ পর্যালোচনা করে হাইব্রিড, মুদারা এবং ওয়াকালা সমন্বয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আজকে প্রস্তাবিত হাইব্রিড মডেলের উপরে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব শেখ আব্দুর রশিদ এবং আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ শরিয়া অ্যাডভাইজার ডক্টর আ.ই.ম নেসার উদ্দিন এবং অনুষ্ঠানটি গ্রন্থনা, গবেষণা ও উপস্থাপনায় রয়েছি আমি আবুল কালাম আজাদ। ইসলামী বীমা হাইব্রিড মডেল অনুমোদন এবং বাস্তবায়ন বিষয়ে আমরা তাদের নিকট থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাব ইনশাআল্লাহ। অনুষ্ঠানটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর সহযোগিতায় আয়োজন করা হয়েছে। আসুন আমরা আলোচনা শুরু করি। আমি প্রথমেই জনাব শেখ আব্দুর রশিদ সাহেবের কাছে জানতে চাইব, আইডিআরএ ইসলামিক বীমার উপযোগী প্রবিধান প্রণয়ন ও অনুমোদনের কার্যক্রম হাতে নিয়েছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়, এটা আমাদের বর্তমান সমসাময়িক সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের যে বিষয়টা এখন আসছে যে ইসলামী বীমার উপযোগী প্রবিধান প্রণয়ন যেটা হচ্ছে, এটা আমাদের জন্য একটা ভালো, সবচেয়ে একটা সুখবর। কারণ আমরা এদেশের শতকরা 90% মানুষ মুসলিম। আমাদের এদেশের মানুষ ইসলামী শরিয়া অনুযায়ী চলতে চায়। তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন সকল ক্ষেত্রে শরিয়া পরিপালন করতে চায়। কিন্তু আমাদের ইসলামী বীমা অনুমোদন হয়েছে 2000 সাল। সেই থেকে আমরা যে অনেক চেষ্টা করছি ইসলামী বীমার প্রবিধান বাস্তবায়নের জন্য, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সেটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, আমরা পারি নাই। আলহামদুলিল্লাহ 2024 সালে যে প্রবিধানটা আমরা তৈরি করা হয়েছে, আইডিয়া জমা দিয়েছে, এখন আমাদের জানা মতো এটা মন্ত্রণালয়ে আছে অনুমোদন অপেক্ষায়। এটা জেনে আমরা খুবই আনন্দিত এবং এটার মাধ্যমে আমাদের যে গ্রাহক, কর্মী, কর্মকর্তা, কোম্পানির পরিচালনা পরিষদ এবং স্টেক হোল্ডারগণ সবাই এটার অপেক্ষা ছিলেন। এটা থেকে সবাই উপকৃত হবে এবং আনন্দিত হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। আর এর ধারাবাহিকতায় যে আমাদের যে ইসলামী বীমা যে দীর্ঘদিনের যে দাবি, এই দাবিটা আমাদের পূরণ হতে যাচ্ছে এবং আমরা যে বর্তমান সময়ে যেটা চলছিলাম যে ইসলামী বীমাগুলো চলার জন্য যে ইসলামী প্রবিধান না থাকার কারণে আজকে যে প্রচলিত যে আইনগুলো ছিল, সেই আইনগুলোর ভিতর দিয়ে আমাদেরকে চলতে হতো। আমরা এখান থেকে বেরিয়ে এসে আমাদের ইসলামী বীমা প্রবিধানের আলোকে যে আমরা চলতে পারবো এবং পরিপূর্ণ সুদমুক্ত শরিয়া ভিত্তিক যে কার্যক্রমটা আমরা পরিচালনা করতে পারবো, এটা আমাদের জন্য একটা ভালো সুখবর ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই পর্যায়ে আলোচনার জন্য আসব ডক্টর আ.ই.ম নেসার উদ্দিন সাহেবের কাছে, যে বাংলাদেশের কন্টেস্টে আইডিআরএ এবং শরিয়া কাউন্সিল, ইসলামী ইন্স্যুরেন্স ফোরাম, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন হাইব্রিড মডেলটাকে উপযোগী মনে করেছে। আপনার দৃষ্টিতে এটা বাংলাদেশের জন্য হাইব্রিড মডেলটা কেন উপযোগী মনে করেছে, একটু ব্যাখ্যা করবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ
وعلى آله وصحبه وبارك وسلم। সকল দর্শক শ্রোতা সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি একটা প্রাসঙ্গিক বিষয়ে, বর্তমান সময়ের বিশেষ করে ইসলামী বিমার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা। এটা হাইব্রিড মডেল। হাইব্রিড আসলে এটা অধুনা আমি বলবো যে একটি পরিচিত শব্দ, বিভিন্ন ক্ষেত্রেই এটার প্রয়োগ হয়ে থাকে। তো হাইব্রিড আসলে আমরা বিভিন্ন পণ্যের ক্ষেত্রেও দেখি, উৎপাদনের ক্ষেত্রেও দেখি। এখানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা চালানো হয়েছে এই জন্য যে অ্যাডভান্টেজটা বেশি। আচ্ছা, অ্যাডভান্টেজটা সুবিধা বেশি। কার বেশি, কোম্পানির না গ্রাহকের? উভয়েরই সুবিধা। আচ্ছা। এবং এটাও একটা উৎপাদনশীল খাত। এখানে ডেভেলপমেন্টের লক্ষ লক্ষ কর্মী কর্মকর্তা কাজ করে, সুতরাং কোম্পানির দিক থেকে মুদারাবা, আবার কর্মী কর্মকর্তা এবং অন্যান্য দিক থেকে ওয়াকালার যেই বিধান রাখা হয়েছে, দুইটার সংমিশ্রণ করলে শরিয়া পরিপালনেও সুবিধা এবং কোম্পানি, গ্রাহক এবং কর্মী কর্মকর্তা যারা এখানে কাজ করে সকল স্টেক হোল্ডারের জন্য হাইব্রিড মডেলটা বেশি উপযোগী। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিশ্বের অনেক দেশে এক্সপেরিমেন্টাল এটা প্রমাণিত হয়েছে যে হাইব্রিড মডেলটা মোদারাবা যারা একচ্ছত্রভাবে চালাচ্ছে অথবা ওয়াকালা যারা একচ্ছত্রভাবে চালাচ্ছে, তাদের চাইতে যারা হাইব্রিড চালাচ্ছে তাদের অবস্থা, তাদের কর্মপদ্ধতি, তাদের অন্যান্য বিষয় আসা সবগুলোর চাইতে ভালো আছে। মানে এই মডেলটা জনপ্রিয়তা লাভ করেছে। আর দ্বিতীয়ত বাংলাদেশের ক্ষেত্রে আপনি যেটা বলছেন, বাংলাদেশেও আমাদের এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন ডেভেলপমেন্টে আপনার ওকালা ফি দিয়ে মুদারিব এটাকে তার ডেভেলপমেন্টের উৎপাদনশীলতাও ঠিক রাখতে হবে, গ্রাহকদের সেবাও নিশ্চিত করতে হবে, আবার যারা উদ্যোক্তা তাদের জন্য ডিভিডেন্ড সময় উপযোগী করে দিতে হবে। এই জন্য হাইব্রিড মডেলটা বাংলাদেশের জন্য উপযোগী। জি জি জি, থ্যাংক ইউ। আমি জনাব শেখ আব্দুর রশিদ সাহেবের কাছে ফিরে আসছি। হাইব্রিড মডেলে কোম্পানি একদিকে অপারেটর ওয়াকিল, একদিকে মুদারিব। জি জি, এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন আশা করি। তো আপনার এই ব্যাখ্যাটা আমরা একটা বিরতির পর শুনি। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানের সময় হলো একটু বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা বিরতির পূর্বে জনাব শেখ আব্দুর রশিদ সাহেবের কাছে জানতে চেয়েছিলাম যে কোম্পানি একদিকে ওয়াকিল, অন্যদিকে মুদারিব, বিষয়টিকে একটু ব্যাখ্যা করবেন? জি, ইসলামী বিমার কয়েকটি মডেল আছে। আমাদের দেশের ইসলামী স্কলারগণ এটার ভিতর থেকে 4টি মডেলকে প্রাধান্য দিয়েছেন। একটা হচ্ছে মুদারাবা, ওয়াকালা, হাইব্রিড যেটা মুদারাবা এবং ওয়াকালার মিশ্রণে যেটা তৈরি করা হয়েছে, আর একটা হচ্ছে ওয়াকফ। এই 4টাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের দেশে অধিকাংশ ইসলামী বিমা কোম্পানি ও শরিয়া স্কলারগণ হাইব্রিড মডেলটাকে এখানে প্রাধান্য দিয়েছেন। কারণ যে হাইব্রিড মডেল এটাকে যে আপনার এখানে একটা ওয়াকালা ফি আপনার আগে গ্রহণ করা হয়। এই ওয়াকালা ফি গ্রহণ করার মাধ্যমে যে কোম্পানি যে খরচটা এটাকে এই ওয়াকালা ফির মাধ্যমে এটাকে বহন করা হয়। অপরদিকে যে মুদারাবা সিস্টেমটা, যেটা মুদারাবা যে টাকাটা আছে সেটাকে লাভ লসের ভিত্তিতে বিনিয়োগ করা হয়, বিনিয়োগ করে লাভ লসের ভিত্তিতে এটাকে পেমেন্ট দেওয়া হয়। তো মুদারাবাটা আপনার দেখা যাচ্ছে যে আপনার বিনিয়োগকারী যারা, তাদের জন্য এটাকে সুবিধাজনক। ওয়াকালাটা আপনার যারা আপনার কর্মকর্তা কর্মচারী তাদের জন্য কিছুটা এখানে সুবিধাজনক আছে। বিধায় উভয়টা সমন্বয় করে এটাকে হাইব্রিড মডেলটা দাঁড় করানো হয়েছে, যে হাইব্রিড মডেলের মাধ্যমে উভয় পক্ষ এখানে সুবিধা গ্রহণ করতে পারবে। আমরা সেটাকে অ্যাক্সেস করছি। জি, থ্যাংক ইউ। তো আমি ডক্টর নাসার সাহেবের কাছে আবারও জানতে চাইব
হাইব্রিড মডেলে মুদারাবাতে যে তাবাররু বাদ দিয়ে মুদারাবাতে যে টাকাটা দেখা হচ্ছে সেটা হচ্ছে যে পার্টিসিপেন্টদের টাকা। যদি এই মডেলটা এখানে বাস্তবায়ন হয়, অনুমোদন হয়, তাহলে বর্তমানে আমরা মানে গ্রাহকের মুদারাবা পদ্ধতিতে রাখা টাকার সাথে বর্তমান পদ্ধতিতে যেভাবে আমরা চালাচ্ছি তাদের সাথে সাংঘর্ষিক হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যদি আপনার এই কথার আগে একটু বলি, 2000 সাল থেকে আমরা ইসলামী বীমা পরিচালনা করছি। কীভাবে পরিচালনা হচ্ছে? প্রথম দিকে মেমোরান্ডাম আর্টিকেলসের ক্ষমতা বলে ইসলামী বীমা পরিচালিত হচ্ছে। পরবর্তীতে 2008-এ অধ্যাদেশ হলো, 2010-এ যে বীমা আইন 2010 পাস হলো, সেখানে একটা ক্লজের মধ্যে ইসলামী বীমার স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে আমরা কি করেছি, আমরা প্রচলিত আইনের সাথে শরিয়া কাউন্সিলের মতামত নিয়ে দুইটাকে অ্যাডজাস্টমেন্ট করে এ পর্যন্ত চালানো হয়েছে। সুতরাং আমরা এখানে যদি আমাদের এই হাইব্রিড মডেলটা প্রয়োগ এবং বাস্তবায়ন হয়, তাহলে সেখানে আমার মনে হয় সমস্যা হওয়ার কিছু হবে না। কেন হবে না? কারণ যদি আমরা এরকম প্রতিকূল পরিবেশে ইসলামী বীমা নিয়ে এই পর্যন্ত এসে থাকি, তাইলে আইনের প্রয়োগ থাকলে, অনুকূল পরিবেশ থাকলে আমার মনে হয় এটা ইসলামী বীমার জন্য সোনালী সুযোগ হবে বলে আমি বিশ্বাস করি। সাংঘর্ষিক হবে না ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। আমি জনাব শেখ আব্দুর রশিদ সাহেবের কাছে আবারও জানতে চাচ্ছি, ইসলামী বীমার উপযোগী প্রবিধান অনুমোদন হলে কোম্পানিগুলো কি শরিয়া পরিপালনে আন্তরিক হবে? আমরা এখনও কোনো ক্ষেত্রে দেখি যে যেগুলো ইসলামী শরিয়া অনুমোদন করে না বা দেশীয় আইনও অনুমোদন করে না, সেসব ক্ষেত্রেও আমরা অনেক সময় আমাদের কোম্পানিগুলো করে থাকি, লাইফও করে থাকে, নন লাইফও করে থাকে। তো সেক্ষেত্রে মানে এই শ্রেণীটা ইসলামী বীমা উপযোগী আইন তৈরি হলে আসলে কতটুকু শরিয়া মানবে বলে আপনি মনে করেন? জি, আসলে যে কোনো বিষয় আপনার বাস্তবায়নের জন্য একটা সঠিক গাইডলাইন দরকার। বর্তমানে ইসলামী বীমার প্রবিধান না থাকায় ইসলামী বীমা কোম্পানিগুলো সঠিক কোনো গাইডলাইন নাই, যার কারণে যে যার মতো চলছে, যে যেভাবে সুবিধা মনে করছে সে সেভাবে কাজকর্মটা পরিচালনা করছে। আমার মনে করি যে আইনটা বাস্তবায়ন হলে সঠিক ফরম্যাটটা যখন আমরা পাবো, তখন প্রত্যেকেই এই আইনটা মানতে বাধ্য হবে, মানবে ইনশাল্লাহ। এর পরেও কথা থেকে যায় যে আসলে বাস্তবায়নটাকে নির্ভর করে সেই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ, ম্যানেজমেন্ট, তাদের উপর নির্ভর করে। এখনও দেখা যায় যে বর্তমান সময়ে যে ইসলামী বীমার প্রবিধান না থাকলেও অনেক কোম্পানি তাদের নিজস্ব যে আপনার পদ্ধতিতে অনেকেই সুন্দরভাবে ইসলামী কার্যক্রমগুলো তারা পরিচালনা করছে। আবার অনেকেই এখানে যে ইসলামী আইনগুলো পালন করার সুযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু সেগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে না। তারা কিন্তু ওই প্রচলিত যে প্রতিষ্ঠানগুলোর মতো তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিধায় যে শুধুমাত্র আইনটা হলেই হবে না, আইনটা বাস্তবায়নের জন্য সেই মানসিকতা থাকতে হবে। যে প্রতিষ্ঠানের আইন পালনের মানসিকতা থাকবে, সে ধরনের পরিচালনা পরিষদ, ম্যানেজমেন্ট থাকবে, তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে। আর যাদের আন্তরিকতা যদি না থাকে সেক্ষেত্রে কিছুটা প্রাসঙ্গিক বিষয়ের প্রাসঙ্গিক একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে ইসলামী বীমা কোম্পানিগুলো যারা গঠন করেছে বা যারা মালিক, উদ্যোক্তা, তাদের মধ্যে ইসলামী আইন অনুসরণ করার বা ইসলামী আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করার মানসিকতা খুবই কম। তো তাদেরকে দিয়ে মানে এই পরিচালনা পরিষদ কি ইসলামী বীমা একেবারে চালু করার জন্য আন্তরিক হবে? আপনি কি মনে করেন? এটা প্রাসঙ্গিক। আসলে আপনি যে প্রশ্নটা করছেন অত্যন্ত কঠিন প্রশ্ন, কারণ এগুলো বাস্তবায়নের জন্য যারা মালিক পক্ষ, পরিচালনা পরিষদে আছেন, তাদের একটা বড় ভূমিকা প্রয়োজন। তাদের থেকে যদি সেই সহযোগিতা না পাওয়া যায়, তাহলে বাস্তবায়নের ক্ষেত্রেও অনেকটা প্রতিবন্ধকতা সৃষ্টি কঠিন হবে। আর শুধু এখানেই শেষ নাই, এখানে যিনি কোম্পানির যিনি সিইও থাকবেন, ম্যানেজমেন্টে যারা থাকবেন, তাদের এখানে একটা বড় ভূমিকা আছে। তাদের যদি আন্তরিকতা থাকে তাহলে মালিক পক্ষ সেখানে হয়তো কিছুটা কম্প্রোমাইজ হবে। আবার তাদের ক্ষেত্রে আন্তরিকতার অভাব যদি থাকে তাহলে এই জায়গাটা আরও গ্যাপ হবে। জি জি, ইনশাল্লাহ। আমরা এরপরে আমি ডক্টর নেসার ভাইয়ের সাথে জানতে চাইব
হাইব্রিড মডেল বাস্তবায়নে লাইফ এবং নন লাইফ দুটাই কোম্পানি আছে, দুইটার ব্যবসার ধরন আলাদা, দুইটার কার্যক্রমও আলাদা দুই দিক থেকে। এদিক থেকে লাইফ এবং নন লাইফের ক্ষেত্রে করণীয় সম্পর্কে আপনার থেকে আমরা একটু শুনতে চাইব। তো আমরা আপনার এই ব্যাখ্যাটা শুনবো একটু পরে, আমরা আরেকটা বিরতিতে যাওয়ার পরে। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানের সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা ডক্টর নেসার ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে হাইব্রিড মডেল বাস্তবায়নে লাইফ এবং নন লাইফের কী কী করণীয় আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ, শুক্রিয়া আপনাকে। করণীয় তো প্রথম কথা হচ্ছে যে কোনো বিষয় আগে জানা, তারপরে আমল করা। তাহলে প্রথম করণীয় হচ্ছে এই মডেলে যে সমস্ত বিষয়, প্রথম জিনিস হচ্ছে মুদারাবা এবং ওয়াকালা, এই দুইটা জিনিসকে একেবারে বোর্ড থেকে শুরু করে কর্মচারী কর্মকর্তা সবাইকে জানতে হবে, প্রশিক্ষণ দিয়ে জানাইতে হবে কেন এটা ওয়াকালা, কেন এটা মুদারিব। হ্যাঁ, মুদারিবের দায়িত্ব কি, ওয়াকিলের দায়িত্ব কি, আর মওকিল কারা হবে, এই বিষয়গুলো যখন বুঝবে তখন পরিস্থিতির অনেক উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের এখানে লাইফ এবং নন লাইফ রয়েছে। লাইফের ব্যবসা আপনি বলেছেন এক ধরনের, নন লাইফের ব্যবসা এক ধরনের। লাইফে আমার মনে হয় এই মডেল বাস্তবায়ন করা একটু ডিফিকাল্ট দেন নন লাইফ, কিন্তু অসম্ভব নয়। অসম্ভব নয়, অসম্ভব অবশ্যই নয়, কারণ পৃথিবীর অনেক দেশে এটা বাস্তবায়ন হচ্ছে। ওয়াই নট বাংলাদেশ? বাংলাদেশে কেন হবে না? বাংলাদেশেও হবে। তবে আমি যেটা বলতে চাচ্ছি, যখন মডেল বাস্তবায়ন হবে তখন ইউনিফর্মিটি থাকতে হবে সব কোম্পানির। এখন যেভাবে চলতেছে গড্ডালিকা প্রবাহে যার যার মতো করে, কেউ কমিশনের হার কত জিজ্ঞাসা করতে, আইডিয়ার অবশ্য এই আইন পাস হওয়ার পরে একটা লিমিট দিয়ে দিছে, এটা নন লাইফেও আছে, লাইফেও আছে, কিন্তু এটা কতটুকু মানছে। ইমানের দিক থেকে আমরা যদি বলি, সব কোম্পানিকে জিজ্ঞাসা করি, তাহলে কেউ ইমানের দাবি পূরণ করতে পারছে না। যখন মডেল বাস্তবায়ন হবে তখন অ্যাকাউন্টসের মধ্যে চেঞ্জ আসবে, তখন কমিশনের মধ্যে চেঞ্জ আসবে, তখন আপনার কর্মপদ্ধতির মধ্যে চেঞ্জ আসবে, তখন লোকজনকে সামগ্রিকভাবে ইসলামীকরণের ব্যাপারে অনেক বেশি উদ্যোগী হতে হবে। এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু জনসাধারণ চাচ্ছে যে আমরা শরিয়া বেজ থাকি, আমাদেরকে অনেক প্রশ্ন করে যে এখানে সুদ আছে কিনা, এখানে কোথায় বিনিয়োগ করা হয়, লাভ কিভাবে দেওয়া হয়, আমরা তখন নানাভাবে উত্তর দিয়ে থাকি। মডেল বাস্তবায়ন হলে দুই পক্ষেরই, লাইফ এবং নন লাইফ উভয়েরই উত্তর দেওয়া সহজ হবে, মানুষের দৃষ্টি আকর্ষণ করা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ, আপনি ভালো বলেছেন। আমরা রশিদ ভাইয়ের কাছে জানতে চাইব, বর্তমানে বীমা শিল্পে যেটা উনি বলেছেন অসম এবং অনৈতিক প্রতিযোগিতা চলছে, যে যেভাবে পারে এটা করছে, এই পরিস্থিতিতে ইসলামী বীমার মডেল কি বাস্তবায়ন সম্ভব? আসলে যে কথা বলছেন উনি, এটা বাস্তব। বর্তমান যে বীমা আইনটা পাশ হয়ে, বর্তমান যেটা আছে, এটার আলোকেও যদি আমরা চলি আইনটা মেনে, তাহলে কিন্তু বীমা শিল্পের অনেক উন্নতি হয়। কিন্তু আমরা এই আইনকে উপেক্ষা করে বিভিন্নজন বিভিন্ন কৌশলে অনৈতিক কার্যক্রম আমরা করে যাচ্ছি, কোম্পানিগুলো করে যাচ্ছে, যার কারণে অসম প্রতিযোগিতার যে কারণে আজকে বীমা শিল্পের একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে, আগাতে পারছে না। আমাদেরকে এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে বীমা শিল্প উন্নয়ন হবে না, দিনের পর দিন আরও ক্ষতির দিকে আমাদের শিল্প চলে যাবে। আমি একটু আশাবাদী যে ইসলামী বীমা প্রবিধান বাস্তবায়নের ফলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি। নেসার ভাই কনক্লুশন দেবেন, আসলে ইসলামী বিমান মডেল বাস্তবায়নে কোম্পানিগুলো কি কি মডেল, কি কি পদক্ষেপ নিতে পারে, একেবারে সংক্ষেপে। ধন্যবাদ। আমি সংক্ষেপেই বলবো,
খুব মুদ্রা কথা যদি আমরা বলি, ইসলামী বীমার মডেল যদি বাস্তবায়ন হয় তাহলে ইসলামী বীমার যে সুফল এটা জনগণ ভোগ করতে পারবে। এটা শুধু জনগণ পারবে না, এই যে এখন অসম আপনি অনৈতিক প্রতিযোগিতা আছে এটা বন্ধ হয়ে যাবে, একটা ইউনিফর্মিটি এসে যাবে সবার মধ্যে, এবং পদবি নিয়েও যে সমস্ত ঝামেলা আছে এগুলোও কিন্তু দূর হয়ে যাবে। আর দ্বিতীয়ত আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, একেবারে সমস্ত জনশক্তিকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে এবং তাদেরকে হাতে কলমে শিক্ষা দিতে হবে। ইমাম বুখারী কিন্তু এই জন্যই বলেছে আগে শিখা তারপরে আমল করা। আমাদের দেশে তো কাজ কারবার আমরা শুরু করে দিয়েছি, কিন্তু আমাদের জানাশোনা কোনো লেভেলেই নাই। ধন্যবাদ। আপনারা এ বিষয়ে বিজ্ঞচিত আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনায় উঠে এসেছে যে বাংলাদেশে ইসলামী বীমার উপযোগী প্রবিধান অনুমোদন হলে বাস্তবায়নের প্রস্তুতি ইসলামী বীমা কোম্পানিগুলোর কাঙ্ক্ষিত মানে নেই। কোম্পানিগুলো শরিয়া নীতিমালা বাস্তবায়নের প্রস্তুতি নিতে হবে এখনই। সেজন্য ইসলামী বীমা কোম্পানিগুলোকে ব্যাপকভাবে কাজ করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসিকে ধন্যবাদ জানাচ্ছি। এই জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করার জন্য এশিয়ান টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের পরিকল্পনা, গবেষণা ও উপস্থাপনায় ছিলাম আমি আবুল কালাম আজাদ। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।